বাংলাদেশে আমরা যতই বলি, বাংলাদেশে এখনো সবকিছু, সব ধরনের উন্নত চিকিৎসা এখনো আপনার সহজলভ্য নয় বা পাওয়া যায় না। অনেক ইকুইপমেন্ট আমাদের দেশে নেই, অনেক কিছুই নেই। আমরা তো তাহলে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে জনগণ মরে যাবে, ওনারা ভালো চিকিৎসা পেয়ে ফেরত আসবেন। বিএনপিও ক্ষমতায় ছিল, তারাও ঠিকঠাক করে নেই, আওয়ামী লীগও ঠিকঠাক করছে না, সবাই বাইরে চলে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ এবং ওনার পেস মেকার বসানো আছে দেশি বিদেশি ডাক্তারদের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে, এবং তিনি এবার কেয়ারে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তা এই বিষয়ে বিএনপি কিন্তু সবসময় দাবি করে আসছিল তাকে বিদেশে নেয়ার জন্য এবং বিদেশে সুচিকিৎসা দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলছেন যে দেশেই যথাযথ চিকিৎসা চলছে। হ্যাঁ, আমিও কিন্তু সবসময় মনে করি যে সবারই আসলে আমাদের এই আইন, যারা সরকারের উচ্চ পর্যায়ে আছে বা যারা নেতা নেত্রী আছেন, তাদের সবারই দেশে চিকিৎসা নিলে যেটা হয় সাধারণ মানুষরাও ভালো চিকিৎসা পাবেন সেই পরিপ্রেক্ষিতে, কারণ হাসপাতালগুলি তাহলে ভালো কাজ করবে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের মন্ত্রীরা কিন্তু আসলে হাঁচি কাশিতেও দৌড়ে চলে যাচ্ছেন বিদেশে। ইভেন আমাদের ওবায়দুল কাদেরও বড় চিকিৎসা নিতেই গিয়েছিলেন দেশে। এবং অন্যান্য যে রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু যাচ্ছেন এখানে। খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রী তিনি তিনি কিন্তু যেতে পারলেনই না। যে বারবার তার পরিবার থেকে বলা হচ্ছে, বিএনপি থেকে বলা হচ্ছে, তারপর দেয়া হচ্ছে না। তা যদিও আইনমন্ত্রী বলেছেন যথাযথ চিকিৎসা পাচ্ছেন, কিন্তু আমার কাছে সাধারণভাবে যেটা মনে হয় যে একজন রোগীর শুধুমাত্র ওষুধই কিন্তু চিকিৎসা না। এই খালেদা জিয়া বহু বছর ধরে তার পরিবারের সাথে দেখা হচ্ছে না, এই চিকিৎসাটা পরিবার আসছে না কেন সেটা ভিন্ন প্রশ্ন, দেশে আসেননি। কিন্তু তিনি যদি চিকিৎসা নিতে গিয়ে পরিবারের সাথে কিছুটা দেখা করতে পারতেন, তাহলেও হয়তো ওনার মানে মনের একটা শান্তি হতো। এবং উনি কি বিদেশ গেলে পালিয়ে যাবেন? আমার তো তা মনে হয় না। আপনাদের কি মনে হয়? জি, রেজা ভাই, আপনার কাছে আমি প্রথম আসছি। না দেখেন, এটা একটা তো রাজনীতি আছে। রেজা ভাই, আপনার কাছে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যেটা এখানে তো একটা রাজনীতি অবশ্যই আছে, এবং আমাদের যে বিবাদমান বিদ্বেষের রাজনীতি, বিভাজিত রাজনীতি, তার থেকে তো আমাদের রাজনীতি সংস্কৃতি বের হয়ে আসতে পারছে না। বেগম খালেদা জিয়ার বিচারটা সঠিক হয়েছে বেঠিক হয়েছে সেই তর্কের বাইরে গিয়ে বলতে হবে, তিনি কিন্তু একটা বন্দি অবস্থায় জীবনযাপন করছেন। তিনি এখন কারাগারে বন্দি। সরকারের বিশেষ আহ প্রশাসনিক নির্দেশে তাকে এখন বাসায় রাখা হচ্ছে, সেখান থেকে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনমন্ত্রীর আজকের কথাটা আমার কাছে একটু অন্যরকম ঠেকেছে। তিনি বলেছেন যে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রস্তাব আসেনি। কারণ প্রস্তাবটা কোন দিক থেকে আসবে, সাংবাদিকরা যখন এটা জানতে চেয়েছে, তখন তিনি বলেছেন যে আহ বিএনপির দিক থেকে আমি এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। অর্থাৎ বিএনপি বাইরে বাইরে বলছে, আবেদন করছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, আবেদন, লিখিত আবেদন করলে কি তিনি বাইরে পাঠাবেন, তারা পাঠাবেন? এরকম একটা সেটাই। প্রশ্ন তৈরি হয়েছে। তবে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটার দায় সকলের, অতীতে যারা ক্ষমতায় ছিলেন, বর্তমানে যারা আছেন। হাঁচি কাশির জন্য বাইরে চলে যাচ্ছেন আমাদের উচ্চপদস্থ ব্যক্তিরা। সাধারণ মানুষের যাওয়ার ক্ষমতা নেই, আমার নাই, আপনার নাই, রুশ ভাইয়ের আছে কিনা জানি না। তো আমাদের সাধারণ মানুষের, সাধারণ মানুষের আরো নাই। তাহলে আমরা তো তাহলে এই চিকিৎসা ব্যবস্থার মধ্যে জনগণ মরে যাবে, ওনারা ভালো চিকিৎসা পেয়ে ফেরত আসবেন। বিএনপিও ক্ষমতায় ছিল, তারাও ঠিকঠাক করে নেই, আওয়ামী লীগও ঠিকঠাক করছে না, সবাই বাইরে চলে যাচ্ছে। চিকিৎসার এরকম একটা বেহাল অবস্থা একটা গণতান্ত্রিক দেশে কিভাবে কাম্য হতে পারে, সভ্য দেশে? এবং দেশের চিকিৎসা সাধারণের জন্য, অসাধারণ মানুষের জন্য বিদেশি চিকিৎসা। সুতরাং এই বিষয় নিয়ে আহ, আমার কাছে মনে হয় যে আমরা হয়তো অনেক কথা বলতে পারবো, দিন শেষে এটা সরকারের উপরে নির্ভর করছে। একটা কথা তো আইনমন্ত্রী আজকে আরেকবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে নির্বাহী আদেশে তাকে বাসায় রাখা হয়েছে। আরেকটি নির্বাহী আদেশ দেওয়ার আইনি জটিলতা রয়েছে বলে তিনি বলছেন। আমি যেহেতু আইন বিশেষজ্ঞ নই, এই জায়গায় আমি আর আসলে বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন করতে পারছি না। ধন্যবাদ। আমি রুশ ভাইয়ের কাছে যাচ্ছি। আপনি রেজা ভাইয়ের কথা শুনলেন, আমার প্রশ্ন বা আমার জানতে আমি চাওয়াটাও শুনলেন। জি। আমি আমি কোনো আইনের বিষয়ে কোনো কিছু বলছি না, আমি এই বিষয়ে বলতেও পারবো না। কিন্তু কথাটা হচ্ছে, আপনি যেটা বললেন জিনিসটা হচ্ছে মানবিক। আর উনি হচ্ছেন জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান কোনো সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরুর একজন অন্যতম কারিগর তিনি।
এটা যে যাই বলুক, যত বিতর্ক করুক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন বিতর্কের ঊর্ধ্বে, তাকে মানতে হবে। জিয়াউর রহমানের অবদানকেও মানতে হবে। জিয়াউর রহমানের স্ত্রী, তিনি 71 সালে মুক্তিযুদ্ধের সময় বন্দী ছিলেন, অনেক কষ্ট সহ্য করেছেন সন্তান সহ। পাকিস্তান সেনাবাহিনী পর্যন্ত তাকে সাহস পায়নি। আমার কাছে কয়েকটি বই আছে আপনার, এগুলো পাকিস্তান আর্মির অফিসাররাই লিখেছেন, যারা জেনারেল জিয়াউর রহমানকে চিনতেন, তাকে বলেছেন। যেমন জেনারেল হাকিম আরশাদ কুরেশি, উনি আপনার এক সময় জেনারেল জিয়াউর রহমান আর উনি একসাথে পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্লাটুন কমান্ডার ছিলেন, সেভাবে জেনারেল জিয়াকে চিনতেন। তো বেগম জিয়াকে যখন গ্রেপ্তার করে ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয়, তখন এই হাকিম আরশাদ কুরেশি তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, পূর্ব পাকিস্তানে দিনাজপুরে পোস্টিং ছিল। তো তিনি তার অফিসারদেরকে বলতেন যে শি ইজ এ টাইগ্রেস, একজন বাঘিনী, বাঘিনীর সাথে ওরকম ভাবে আচরণ করতে হবে। আপনার, আমি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের যারা সিনিয়র আছেন, এখনো অনেকেই বেঁচে আছেন, তাদের বেশিরভাগের ইন্টারভিউ করেছি সেই 1992-93 সাল থেকে। আমাকে প্রত্যেকেই বলেছেন, যারা এই ঘটনাগুলো জানেন, যে বেগম জিয়া এবং জেনারেল মানে কিভাবে 1971 সালে কত আপনার ধৈর্যের মাধ্যমে, কত সাহসের মাধ্যমে পরিস্থিতি উনি বন্দি থাকাকালীন অবস্থায় মোকাবেলা করেছেন। এই এই নারী তারপরে 8 বছর, 8.5 বছর একটি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, সেইগুলো আমাদেরকে দেখতে হবে। শেখ হাসিনাও একজন নারী। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমার মনে হয় যে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে, একজন সাবেক প্রেসিডেন্ট, সাবেক সেনাপ্রধানের স্ত্রী হিসাবে, এবং এবং তিনিও একজন আপনার বন্দী ছিলেন পাক বাহিনীর হাতে, সেগুলো সমস্ত কিছু বিবেচনায় এনে গণতান্ত্রিক সংগ্রামের প্রতি তার যে অবদান, বাংলাদেশের নারী শিক্ষার প্রতি তার যে অবদান, এই সমস্ত কিছু চিন্তা করে, এই সমস্ত আইনের জটিলতা, এই সমস্ত কথাবার্তা না বলে, আপনি যে কথাটা বলেছেন যে তার একটা মানসিক প্রশান্তির দরকার আছে, তিনি জীবন সায়ান্নে উপনীত হয়েছেন, তার বয়স হয়তো এখন 79 বছর। এই অবস্থা আসলে এই সমস্ত জিনিস বিবেচনা ভালোভাবে নেওয়া দরকার, যে এই তার অবদানকে বিবেচনা করে তাকে যদি বিদেশে যেতে দেওয়া হয়, এটা ভালো হবে। তারপরে হায়াত মত তো আল্লাহর হাতে, ভালো হওয়া আল্লাহর হাতে। তাই তিনি যদি তার সন্তানদেরকে বা তার পুত্রবধূদের সাথে দেখা করতে পারেন, তার নাতি নাতনিদেরকে দেখতে পারেন, তাহলে হয়তো জিনিসটা একটু ভালো হয়, আর একটা প্রশান্তি থাকে যে তিনি উন্নত চিকিৎসা পেয়েছিলেন। বাংলাদেশে আমরা যতই বলি, বাংলাদেশে এখনো সবকিছু, সব ধরনের উন্নত চিকিৎসা এখনো আপনার সহজলভ্য নয় বা পাওয়া যায় না। অনেক ইকুইপমেন্ট আমাদের দেশে নেই, অনেক কিছুই নেই। এগুলো আমরা করিনি সেটা পরের ব্যাপার, কেন করিনি বা কেন এদিকে টাকা খরচ করছি না। প্রতি বছর যে পরিমাণ রুগী ধরেন ভারতে, থাইল্যান্ডে চিকিৎসার জন্য যায়, আমরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যায়, আমরা সেগুলো দিয়েই হয়তো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে উন্নত করতে পারতাম। আপনি দেখেন যে এই ঢাকার বাইরে যে মেডিকেল কলেজগুলো আছে, রংপুর, বরিশাল বা এই সমস্ত জায়গায়, আমরা করোনা কালে দেখেছি কি যে চিকিৎসা খুবই অপ্রতুল। মানে একটা মেডিকেল কলেজ থাকার পরেও সেখানে অক্সিজেনও ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আপনার এমআরআই বলেন, আল্ট্রাসোনোগ্রাম বলেন, বা মানে অন্যান্য যে সুবিধাগুলো, এগুলো ঠিক মতো পাওয়া যায় না, বাইরের ক্লিনিকে করতে হয়, বা সমস্ত রুগীকে ঢাকা এবং চট্টগ্রামে আসতে হয়। এ ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের 18 কোটি মানুষ যারা গ্রামে গঞ্জে থাকেন বা মফস্বলে থাকেন, তাদেরকে আপনার প্রতিনিয়ত আপনার মোকাবেলা করতে হয়। তো বেগম জিয়া বাংলাদেশে হয়তো তার এভারকেয়ার হাসপাতালে যতটুকু চিকিৎসা পাওয়ার পাচ্ছেন, কিন্তু মানবিক দিকটা তো দেখতে হবে। একটা মানুষের তো কিছু অর্জনও থাকে। আপনাকে আমি একটা ঘটনা বলি। 111-এর পরে একজন খুনি যার ফাঁসির আদেশ হয়েছিল, তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন, জেনারেল মঈন, তার আপনার ফাঁসির আদেশ এবং অন্যান্য কিছু সাজা মাফ করে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। কিভাবে? বলেছিলেন যে উনি একজন মুক্তিযোদ্ধা। এটা তখন আমি দৈনিক পত্রিকায় কাজ করি, আমার এখনো খেয়াল আছে যে তখন এটা বড় করে ছাপা হয়েছিল যে একজন মুক্তিযোদ্ধা বলে তাকে ক্ষমা করে দেওয়া হলো। বেগম জি একজন বড় মুক্তিযোদ্ধার স্ত্রী, ওনার মতো কয়জন এরকম ভাবে পাকিস্তান সেনাবাহিনীর এই হাতে বন্দি অবস্থায় সন্তান নিয়ে থেকেছেন? যে যত বড় কথাই বলুক, কয়জন থেকেছেন? এবং সেটা কি ধরনের ভয়াবহ হতে পারে, সেগুলো কি কারো মাথায় আছে? আপনার মেজর হাফিজের কাছে, তারপরে আপনার মেজর শমশের মুবিন চৌধুরীর কাছে, কর্নেল অলির কাছে, লেফটেন্যান্ট জেনারেল মীর শওকতের কাছে আমি শুনেছি যে জেনারেল জিয়াউর রহমান এই মুক্তিযুদ্ধের সময় তা জেনারেল জামশেদ, যিনি পাকিস্তান সেনাবাহিনীর এই পুরো মানে ঢাকার দায়িত্বে ছিলেন, তাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটার মধ্যে কি ছিল এটা পরে মেজর হাফিজ তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন, অথচ এটা আমাকে উনি ইন্টারভিউতে বলেছিলেন 1994 সালে, এবং তখন এটা পত্রিকায় ছাপা হয়েছিল। আমার নেওয়া ইন্টারভিউটা, সেখানে উনি লিখছিলেন, ডিয়ার জেনারেল জামশেদ, মাই ওয়াইফ খালেদা ইজ আন্ডার ইউর কাস্টডি। ইফ এনিথিং হ্যাপেন্স রং, আই উইল কাম এন্ড কিল ইউ। হ্যাঁ,
তো এখন তখন এই জুনিয়র অফিসাররা, মেজর হাফিজ, এই শমশের মোবিন চৌধুরী বা এরকম এরা বলছেন, স্যার এটা লিখে কি হবে, উনি ওই তো পাকিস্তান আর্মির একজন জেনারেল, উনি কি করবে? বললেন, না, উনি এক সময় আমার কমান্ডিং অফিসার ছিলেন, উনি একজন সেনা কর্মকর্তার আরেকজনের স্ত্রীকে অসম্মান করবেন না সেই বিশ্বাস আছে, তারপরে আমি তাকে এটা নোটিফাই করে রাখলাম। তো পাকিস্তান আর্মিও তখন এই ঢাকাতে আরো যে অন্যান্য অফিসারদের ওয়াইফরা বা পরিবাররা বা বন্দী অবস্থায় ছিল এরকম বিভিন্ন ক্যান্টনমেন্টে এবং ঢাকাতে বিশেষ করে, তাদের সাথে এরকম আচরণ করেনি। আমরা কিন্তু এই জিনিসগুলোকেও মূল্যায়ন করি না। আমরা বেগম জিয়ার যে ত্যাগ তিতিক্ষা সেটাকেও আমরা মূল্যায়ন করি না। এই মহিলা আপনার কত কম বয়সে বিধবা হয়েছেন, তারপরে উনি নিজে সংগ্রাম করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার মতের বিরোধ থাকবেই, মতের বিরোধ সবকিছুতে আনা ঠিক না, আইনও সবকিছুতে আনাটা ঠিক না। যদি আইনের কথা আনতে হয় তাহলে প্রতিটা মানুষ রাস্তাতে বাসার থেকে সিঁড়ি দিয়ে নামার পর থেকে আইনের মধ্যে পড়বেন, হাঁটতেও পারবে না বাংলাদেশে। হ্যাঁ, এত কিছু না করে আমার মনে হয় যে ওনার প্রতি সহানুভূতিশীল আচরণটা দেখানো হবে আপনার সরকারের জন্য মঙ্গলজনক, এবং এটা সরকারের ঔদার্যকে বাড়াবে। হ্যাঁ, আমাদের দেখেন একটা ইউনিক অবস্থায় আমি মনে করি বাংলাদেশটা আছে সব সময়। যে আপনি দেখেন একদিকে কি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, আরেকদিকে খালেদা জিয়া জিয়াউর রহমানের স্ত্রী। যত যাই মানুষজন যত কিছুই বলুক, আমাদের এই ইউনিক কম্বিনেশনটা আমরা কিন্তু খামাখা বিভেদ দিয়ে কিভাবে কূটকৌশল দিয়ে বিভিন্ন ভাবে করে আমরা নষ্ট করেছি। আমাদের এই এই জিনিসগুলোকে উদার মন দিয়ে আমার মনে হয় বিবেচনা করা উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাদের দুজনকে। যে নিশ্চয়ই এখানেও আমি বলবো যে সরকার নিশ্চয়ই সদয় দৃষ্টি দিবে এই বিষয়ের প্রতিও। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই আমরা আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে। আল্লাহ হাফেজ।